খুব পুরনো সময়ের কথা। একটা শহর ছিল রায়গড়, যেখানে রাজা বিক্রম সিংয়ের রাজ্য ছিল। রাজা বিক্রম সিং তার শহরবাসীদের সাথে অনেক প্রেম রাখত, যদিও গ্রামীণ এলাকার লোকদের সাথে তার কোনো লাগাও ছিল না। গ্রামের লোকদের সে মানুষের মধ্যে গণনা করতই না। তার চোখে গ্রামের লোকেরা মানুষের মতো দেখতে জানোয়ার ছিল। সে গ্রামবাসীদের সাথে না কখনো মিলত, না কোনো সাহায্য করত। উপর থেকে মনমান করে তার মন্ত্রী এবং সৈনিক পাঠিয়ে আদায় করে নিত। প্রজাদের লোকেদের মধ্যে তার বিরুদ্ধে বলার সাহসই ছিল না। যে কেউ বলে দিত, তাহলে রাজার আগে তার মন্ত্রী সেই লোকটাকে খুব কঠোর দণ্ড দিয়ে দিত। সেই লোকটাকে তার গ্রামের চৌপালে এনে গাছে বেঁধে খুব পেটাত। এমনটা সে এজন্য করত যাতে গ্রামীণদের মধ্যে ভয় থাকে। ভয় থাকতেও কেউ না মন্ত্রীর বিরুদ্ধে বলতো, না রাজার বিরুদ্ধে আওয়াজ তুলত। কিন্তু বলা হয় না যে যার কেউ নেই তার ভগবান থাকে। সত্যি তো এটা যে সবার ভগবানই থাকে, চাহে সে ধনী হোক গরিব হোক। একটা শ্বাস ভগবানের কৃপাই চলে। একটা পাতাও খড়খড় করে, তাহলে ভগবানের কৃপায়। রায়গড়ের জঙ্গলে একজন সাধু থাকত। সে জঙ্গলের মাঝে থেকে নির্জন একান্তে তপস্যা করত। তাকে না তো খাবারের দরকার ছিল, না কোনো মানুষের সাথে মিলার। তার শুধু চাওয়া ছিল ভগবানের সাথে মিলার। তো দিন রাত তপস্যায় লেগেছিল। কিন্তু একদিন তার ওপর ভগবানের কৃপা হল। সে তপস্যায় ধ্যানমগ্ন, চোখ বন্ধ করে বসেছিল। তখন বন্ধ চোখে তাকে ভগবানের ছবি দেখা গেল। সে অন্তরাত্মা থেকে মনে মনে ভগবানের চরণ ধরে ফেলল এবং প্রার্থনা করল যে, প্রভু আমার উপর কৃপা করো, আমাকে মুখ্য দাও। তাহলে ভগবান বলল যে, না বৎস, তোমাকে এখনও অনেক ভালো কাজ করতে হবে। তোমাকে নিজে প্রজার দুঃখ হরণ করতে হবে। তুমি যেখানে থাকো, যে রাজ্যে থাকো, সেখানের প্রজা রক্তের অশ্রু ঝরছে। রাজা বিক্রম সিং একটা মূর্খ এবং নিরঙ্কুশ রাজা। সে প্রজাকে মানুষ মানে না। তার মন্ত্রী সেই বোকা চড়ওয়ালার মতো, যে গাই ভ্যাঁসকে মারপিট করে শব্দুত্ব নেয় কিন্তু চারা দেয় না। রাজা এবং মন্ত্রী যন্ত্রণা দিয়ে প্রজাকে মারছে। কৃষকদের পরিশ্রমে উৎপাদিত সব ফসল জোর করে তুলে নেয়। গ্রামীণদের বাচ্চারা ভুখে ছটফট করছে। তোমাকে তাদের জন্য মসিহা হতে হবে, তাদের উপকার করতে হবে। নাও, আমি তোমাকে 3টে থলে দিচ্ছি। একটাতে মন চাহা অন্ন বেরোবে, দ্বিতীয়টাতে কাপড় আভরণ এবং মোহর বেরোবে, তৃতীয় থলেটাতে ঔষধি বেরোবে। তুমি এই 3টে থলে থেকে জনকল্যাণ করো। সাধু বন্ধ চোখে দেখছিল। তাকে লাগলো যে এটা আমার ভ্রম। জাগতে জাগতে চোখ বন্ধ করে স্বপ্ন দেখছি। সে হড়বড়িয়ে চোখ খুলে ফেলল। সামনে সত্যি ভগবান ছিল না, কোথাও কেউ ছিল না। কিন্তু সামনে 3টে থলে অবশ্যই পড়েছিল। এখন সাধুর সন্দেহের কোনো গুঞ্জাইশ ছিল না যে ভগবান এখানে আসেনি। ভগবান আমার সামনে দাঁড়িয়েছিল এবং আমি অভাগা একটা স্বপ্ন মেনে চোখ বন্ধ করে বসেছিলাম। তিনি থলে দেখল তো সত্যি একটাতে তাকে অন্নে ভরা ভাণ্ডার দেখা গেল, দ্বিতীয়টাতে কাপড় আভরণ এবং মোহরের খাজানা দেখা গেল, এবং তৃতীয়টাতে খুব বড় ঔষধালয় দেখা গেল। সাধু 3টে থলে প্রণাম করল এবং তার কুটিরে নিয়ে এলো। ওদিকে গ্রামীণদের শুচ্ছিল না যে কি করবে। এই রাজ্যে থাকা দুর্ভাগ্য হয়ে গেছে। দিন রাত পরিশ্রম করে অন্ন উৎপাদন করো, এজন্য যে আমরা আমাদের বাচ্চা এবং স্ত্রীর পালন করতে পারি। কিন্তু ফসল প্রস্তুত হলে রাজা আমাদের ফসল লুট করে নেয়। বিক্রম সিং রাজা নয়, বরং একটা ডাকু। এই ডাকুর রাজ্যে থাকা ঠিক নয়। জঙ্গলের কাছে একটা গ্রাম ছিল কমলাপুর, যেখানের লোকেরা স্বাভিমানী ছিল। তো মন্ত্রী তাদের আরও কষ্ট পৌঁছাত। একদিন কিছু গ্রামীণ মিটিং করল যে আমরা 1-2 দিন এই রাজ্য ত্যাগ করে দিই। এখন এই গ্রামে থাকা ঠিক নয়। কতদিন আমরা জংলি ঘাস এবং ফল খেয়ে আমাদের পরিবারের গুজরান করব? আমরা আমাদের দুঃখের কথা কাউকে বলতেও পারি না। কোনো শোনার লোক নেই। সেই গ্রামে একটা রামু নামের ধোগিও থাকত। সে প্রায়ই শহরে আসা যাওয়া করত। তো অন্য গ্রামেরও কাপড় ধোয়ার কাজ করত। কিন্তু এখন গ্রামের লোকেরা এতটা গরিব হয়ে গেছে যে নিজের খাওয়ার পর্যন্ত নেই। তো কাপড় কিভাবে ধোয়াত? এখন রামুকেও কাপড় ধোয়া মিলছিল না। গরিবের কারণে তার বিবাহ হয়নি। তার বিবাহের বয়স বেরিয়ে যাচ্ছিল এবং এখন তো রোজগারও প্রায় বন্ধ হয়ে গেছে। সে একদিন শহরে গিয়েছিল। তো দেখল যে কিছু গ্রামীণ ফরিয়াদি রাজার প্রাসাদের বাইরে ফরিয়াদ নিয়ে গিয়েছিল, কিন্তু প্রাসাদের বাইরের প্রহরীদের খুব নির্মমভাবে মারধর করে ভাগিয়ে দিয়েছে। রামুও মন স্থির করে ফেলল যে পারসী রাজ্য সুখপুরে চলে যাবে। এখন সে গ্রামে থাকবে না। যখন কমলাপুরের লোকেরা পঞ্চায়েত করছিল যে এখন আমাদের 4-5 দিনে বা এক পক্ষে গ্রাম ছেড়ে কোথাও অন্য রাজ্যে চলে যাওয়া উচিত। যেখানে রাজা নিরঙ্কুশ, সেখানে তো থাকাই উচিত নয়। রামও সেই পঞ্চায়েতে অংশ নিয়েছিল। সে বলল যে ভাইয়া, ঘড়িতে ঘর পড়ে এবং 9 ঘড়ি ভদ্রা। অরে আজের জন্য ঘরে খাবার নেই এবং আমরা এক পক্ষ বাধা গ্রাম ছাড়ব। অরে এখন এই ঘাসফুসের ঘরের মোহ ত্যাগ করো। জীবন থাকলে আমরা অনেক ঘর বানাতে পারব। আমি কাল সকালেই গ্রাম ছেড়ে দেব। কাল সকালে কারো সাথে দেখা হোক না হোক, এখনই সবাইকে রাম রাম বলে দিচ্ছি। এখন জানি না
কোথায় আবার আমাদের দেখা হবে। রামু ধোবি ঘরে চলে গেল এবং সত্যিই ভোরে ঘর থেকে বেরিয়ে পড়ল। তাকে জঙ্গল পার করে সুখপুর রাজ্যে যেতে হবে। সে শুনে রেখেছিল যে সুখপুরের রাজা অজয় সিংহ খুব দয়ালু রাজা, প্রজার খেয়াল রাখে, তার রাজ্যে কেউ দুঃখী নয়। তো রামুর মন সুখপুরে বসার স্থির হয়ে গেল। সে জঙ্গলের পথে চলে যাচ্ছিল, হঠাৎ তাকে খেয়াল এলো যে জঙ্গলে এই কোথাও আশেপাশে একজন সাধুজিও থাকেন। আমি সাধুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাই। সাধু লোকেরা খারাপ ভাগ্যও বদলে দেয়। সে ভারী মনে হলেও সাধুর আশ্রমের কাছে গেল। সাধু সেই সময় ধ্যানে ছিল না। তো রামুকে জিজ্ঞাসা করল যে বৎস, কিভাবে আসা হলো। রামু সাধুকে প্রণাম করল এবং সাধুকে বলল যে সাধুজি, আমি রায়গড় রাজ্যের, কিন্তু সেখানের রাজা রাক্ষস হয়ে গেছে। সে প্রজাকে খাচ্ছে, প্রজা তার আতঙ্কে কাতরাচ্ছে। তার লম্পট মন্ত্রী কারো ঘরে এক মুঠো অন্ন ছাড়েনি, যে কেউ তার বাচ্চাদেরও খাবার খাওয়াতে পারে। এক একটা দানা লুট করে নিয়েছে। আজ আমি রাজ্য ছেড়ে যাচ্ছি, কাল তো পুরো রাজ্যের লোকেরা ঘরবাড়ি ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যাবে। সাধু বলল যে বৎস, আমাকেও খবর মিলেছে যে রাজা পাগল হয়ে গেছে, প্রজার দহন করছে। রামু বলল যে সাধুজি, যখন আপনি সবকিছু জানেন তো রাজাকে বোঝান না যে সে প্রজার ওপর অত্যাচার না করে। সাধু বলল যে বৎস, সেই সময় এখনও আসেনি, সময় এলে রাজাকে অবশ্যই বোঝাবো, কিন্তু রাজ্যের কোনো ব্যক্তিকে পরেশান হওয়ার দরকার নেই, না তার ঘরবাড়ি ছাড়ার দরকার আছে। শুধু তাকে খেতিবাড়ি এবং তার কাজ ছেড়ে দাও। রায়গড়ের গ্রামীণরা ভুখে না ঘুমায়। রামুকে সাধু অন্ন, কাপড় এবং টাকা দিয়ে দিল। তো সে খুশি হয়ে ঘরে ফিরে এলো এবং গ্রামের লোকদের বলল যে কাউকে এখন ঘর ছাড়ার দরকার নেই, তোমরা সবাই একসাথে হয়ে জঙ্গলের সাধুর কাছে চলে যাও। সাধুজি সবাইকে অন্ন, কাপড় এবং টাকাও দেবে। একজন প্রশ্ন করল যে কি মূর্খের মতো কথা বলছো, একটা ঝুপড়িতে থাকা সাধু পুরো গ্রামকে খাবারের ব্যবস্থা কিভাবে করতে পারে। রামু বলল যে তোমরা সাধুদের শক্তি জানো না, সে চাইলে যে কোনো কিছু করতে পারে। আমাদের রাজ্য তো একটা ছোট রাজ্য, সে সম্পূর্ণ পৃথিবীকেও খাবার দিতে পারে। গ্রামের লোকেরা বিলম্ব না করে সাধুর কাছে গেল। তো সাধু সবাইকে গাঁটরি ভরে ভরে দিয়ে দিল। সে বলল যে এই কথা গোপন রাখো না, যতটা সম্ভব লোকদের বলো, যাতে রাজ্যের প্রজার লোকেরা জানতে পারে। তারা সবাই আমার কাছ থেকে সাহায্য পায়, কেউ ভুখে না থাকে। তাহলে কি হলো? দেখতে দেখতে খবর আগুনের মতো গ্রামীণদের মধ্যে ছড়িয়ে পড়ল। গ্রামীণরা যেমন ছিল, যে অবস্থায় ছিল, জঙ্গলের দিকে ছুটল এবং সাধুর কাছ থেকে অন্ন, কাপড় এবং টাকা নিয়ে ফিরল। এই কথার খবর মন্ত্রীর গুপ্তচরকে লাগল। সে প্রত্যক্ষ দেখল যে সাধু থলে থেকে বের করে অন্ন, কাপড়, ধন বাড়ছে। তো সে ছুটে মন্ত্রীকে খবর দিল যে মন্ত্রীজি, গজব হয়ে গেছে, জঙ্গলের সাধু প্রজার লোকদের অন্ন, কাপড় এবং টাকা বাড়ছে, সাথে সলাহাও দিচ্ছে যে কোনো কৃষক খেতি না করুক, রাজাকে কোনো কর না দিক, রাজার সাথে কোনো মতলবই না রাখো, তোমরা সবাই তোমাদের ঘরে এবং জঙ্গলে এসে মঙ্গল মানাও। মন্ত্রী এই কথা শুনতেই তমতমিয়ে উঠল। সে ছুটে রাজার কাছে এলো এবং বলল যে মহারাজ, জঙ্গলে একটা ভিক্ষুক সাধু প্রজার দরিদ্রদের অন্ন, কাপড় এবং দ্রব্য বাড়ছে, সাথে সে তোমার বিরুদ্ধে উস্কানিও দিচ্ছে। সে জঙ্গলি লোকদের মনোবল বাড়াচ্ছে। যখন জঙ্গলি লোকেরা খেতি করবে না, তো আমাদের রাজ্যে সংকট গভীর হবে। সে সাধু আমাদের কোনো শত্রুর পাঠানো বলে মনে হচ্ছে। আমাদের তাকে শিক্ষা দেওয়া উচিত। তোমার আদেশ দাও তো সেই সাধুকে বন্দি করে টেনে রাজ দরবার পর্যন্ত নিয়ে আসি। তোমার আদেশ হলে তাকে ১০০টা কোড়া লাগিয়ে তারপর ফাঁসিতে চড়াই। রাজা বলল যে হ্যাঁ, এমন লোকদের জন্য উচিত দণ্ড সেটাই। তুমি তাকে বিলম্ব না করে গ্রেফতার করিয়ে নিয়ে এসো, তার সাথে কোনো নরমই দেখিও না। মন্ত্রী রাজার আদেশ পেয়ে সৈনিকদের বলল যে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে জঙ্গলের দিকে কুচ করো। সেই সময় দরবারে রাজগুরু হাজির হল। সে ৩ বছর ধরে তীর্থে চলে গিয়েছিল। তাহলে রাজ দরবারে অনেক পরিবর্তন হয়ে গেছে। রাজার পিতা সূর্যদেব মারা গিয়েছিল এবং বিক্রম সিংহ রাজা হয়ে বসেছে। মন্ত্রী দীনানা, যে স্বভাবে শঠ, সে বিক্রম সিংহের প্রিয় হয়ে গেছে। বরং সেই এখন পরোক্ষভাবে রাজ্যের রাজা। রাজা বিক্রম সিংহ তো তার কাঠপুতলি ছেয়ে রয়েছে। জঙ্গলি গ্রামীণরা তার প্ররোচনায় এসে গেছে। সে সবাইকে খাবার বাড়ছে, কাপড় বাড়ছে, টাকা দিচ্ছে। রাজগুরু বলল, তো এতে কি খারাপ? যে কাজ তোমাকে করা উচিত সেটা সাধু করছে। তোমার পিতা তো প্রজার মধ্যে গিয়ে এক এক প্রজার সাথে মিলত, তাদের কাছ থেকে তাদের কষ্ট জিজ্ঞাসা করত এবং তা দূর করত। কিন্তু তুমি তো একটা সাধুকেই বন্দি করে নেওয়ার কথা বলছো। রাজদরবারে সাধুদের কতটা সম্মান দেওয়া হতো তুমি অবশ্যই দেখেছ। রাজা বলল যে গুরুদেব, তুমি জঙ্গলি লোকদের পক্ষ নিচ্ছ। জঙ্গলি মানুষ এবং জঙ্গলি জানোয়ারে কোনো অস্তিত্ব নেই, তাদের স্বাধীন না থাকা উচিত। গুরুদেব বলল যে রাজন, মানুষ এবং জানোয়ারে ফারাক আছে। তুমি রাজা, তাহলে যতক্ষণ প্রজার লোকেরা আছে
যখন প্রজাই থাকবে না তো তুমি কোন কথার রাজা? অরে, ভগবানও মানুষের কারণে চলে, ভক্তের কারণে চলে। যখন একটাও মানুষ পৃথিবীতে থাকবে না তো তাহলে কেমন ভগবান? ভগবানকে বোঝার জানার লোক আছে, তাহলে আমরা বলতে পারি যে ভগবান আছে। যখন আমরাই থাকব না তো তাহলে এই প্রাসাদ, এই গাছ কি ভগবানের ভক্তি করবে? ভগবানকে ভগবান বনে থাকার জন্য মানুষের দরকার আছে, এবং তাহলে ভগবান ভক্তের পিছনে লেগে থাকে। জঙ্গলের সাধু নিজে ভগবানের পরম ভক্ত। ভগবান তাকে শক্তি প্রদান করেছে, সেই শক্তিগুলো থেকে সে ভুখে লোকদের ওপর কৃপা করছে। যে কারো ভালো করে তাকে বন্দি করার কথা বলা খুব মূর্খতাপূর্ণ কথা। তুমি জানো না যে সাধু তার তপবলে ভগবানকে নিয়ন্ত্রণে রেখেছে এবং ভালো কাজ করছে, সবাইকে খাবার, কাপড় এবং দ্রব্য দিচ্ছে, সে সাধু তার নিরাপত্তায় কঠোর পদক্ষেপও নিতে পারে। তার উপর হাত তোলার অর্থ আগুনে লাফানো। সে তোমার সম্পূর্ণ সেনাকে এক পলে ছাই করে দিতে পারে। কারো মধ্যে এতটা শক্তি নেই যে তার কাজে বিঘ্ন বাধা দেয়, কারো মধ্যে এতটা শক্তি নেই যে তাকে বন্দী করে। হ্যাঁ, প্রেমে সাধুর হৃদয় জয় করা যায় এবং মন চাহা আশীর্বাদও পাওয়া যায়। যাই হোক রাজন, তোমার মর্জি। সতর্ক করা আমার কাজ ছিল, তুমি যা উচিত মনে করো সেটাই করো। মন্ত্রী দীনানাথ যখন শুনল যে সাধু জ্বালিয়ে ছাইও করতে পারে, তো এটা শুনতেই তার হেঁকড়ি বেরিয়ে গেল। সে বলল যে মহারাজ, এখন আমরা আমাদের পরিকল্পনা একটু পরিবর্তন করে নিই। সাধুকে বন্দী করার পরিবর্তে তাকে বোঝাই যে সে প্রজার লোকদের সাহায্য করতে তার তপস্যার অমূল্য সময় নষ্ট করছে। সে তার দিব্যথলে রাজাকে দিয়ে দিক, তো আমরা নিজে আমাদের প্রজার দেখভাল করব। প্রজার দেখভাল রাজার কাজ। মহারাজ, এই কাজ তুমি নিজে করলে ভালো। রাজা বিক্রম সিংহ বলল যে অবশ্যই আমি সাধুর কাছে যাব, সে থলে চাইতে। সেই ধরনের থলের কাজ রাজ দরবারের। সাধু তো সত্যিই তার কাছে দিব্য থলে রেখে সাংসারিক কাজে আটকে যাচ্ছে। সে মন্ত্রীকে সাথে নিয়ে জঙ্গলের জন্য চলে গেল। মন্ত্রী এবং রাজা দুজনেই সাধুর কাছে পৌঁছল, তো দেখল যে হাজারো লোকের ভিড় সাধুর এখানে লেগে আছে। সবাই সাধুর জয় জয়কার করছে। প্রজার লোকেরা রাজা এবং মন্ত্রীকে দেখেও অদেখা করছে, যেন তারা রাজাকে চেনে না। রাজাকে এই কথায় ক্রোধ এলো, কিন্তু যেখানে খুব বেশি ভিড় আছে সেখানে সে কিভাবে বলতে পারে যে তোমরা লোকেরা আমারও জয় জয়কার করো, আমাকেও সম্মান দাও, মন্ত্রীরও সম্মান করো। রাজা মন্ত্রীর সাথে সাধুর সাথে মিলতে লাইনে লেগে গেল। তাকে এখন বুঝে গেল যে এখানে রাজার জন্য কোনো আলাদা ব্যবস্থা নেই, রাজা প্রজা সব সমান। সাধু একবারও রাজার দিকে দেখছে না, এবং এমনই দাঁড়িয়ে থাকলে লোকদের লাইন আরও বাড়তে যাবে। সে মন্ত্রীর সাথে লাইনে লেগে গেল। কিছুক্ষণ পর তার নম্বর এলো, তো সে সাধুর কাছে গেল এবং বিনা জিজ্ঞাসায় সাধুকে বলল যে সাধুজি, আমি রায়গড়ের রাজা বিক্রম সিংহ। সাধু বলল যে ওহো, তো তুমি রাজা হো, সেটাও এই রাজ্যের। বলো তোমাকে কি চাই, আমি তোমার কি সাহায্য করতে পারি? রাজা বলল যে সাধুজি, তুমি এই জঙ্গলি লোকদের অন্ন কাপড় বেটে তোমার মূল্যবান সময় নষ্ট করছো। এভাবে তো এই লোকেরা নিক্কম্মা হয়ে যাবে। তুমি তাদের নিক্কম্মা এবং অকেজো বানাচ্ছ। সাধুজি, তোমার কাজ তপস্যা করা, তোমার লক্ষ্য ভগবত প্রাপ্তি। সাধু বলল যে রাজন, যখন কোনো রাজা তার লক্ষ্য ভুলে যায়, তার অন্নদাতাকে জঙ্গলি মনে করতে শুরু করে, তার মা বাবার আদর্শ ছেড়ে পথ ভুলে যায় এবং তার মোটা মন্ত্রীর পিছু লাগা হয়ে যায়, তাহলে আমার মতো সাধুকে দলিত কুচলিত প্রজার জন্য দাঁড়াতে হয়। রাজন, প্রজা কোনো পালিত জানোয়ার নয় যে তুমি তাকে বেঁধে রাখতে পারো। প্রজা কোনো পাথরের তৈরি নয় যে তোমার জন্য পরিশ্রম করবে, এবং তুমি তোমার পালিত ডাকুর থেকে প্রজার অন্ন ধনই নয়, লঙ্গটি পর্যন্ত খুলিয়ে নাও। প্রজাকেও ভুখ লাগে, তাকে খাবার চাই, তাকেও কাপড়ের দরকার হয়, তার বালক বালিকা হয়, তাদেরও খাবার চাই। কিন্তু তুমি তোমার কর্তব্য ভুলে গেছ। তোমার রাজ্যে কোনো নিয়মকানুনই নেই। রাজা বলল যে মহারাজ, তুমি আমাকে ডাকু বলছ, এটা সরাসরি ভুল। আমি ভালো করে প্রজাকে কেন লুটব? সাধু বলল যে রাজন, তুমি তোমার রাজ্যে জমিদার নিয়োগ করেছ। সে জমিদার প্রজার মধ্যে জমি খেতির কাজের জন্য দেয়, বদলে সে ফসলের অর্ধেক অংশ নেয়। সে জমিদার রাজাকে পাওয়া অন্যের থেকে অর্ধেক অংশ রাজদরবারের গুদামে করের রূপে জমা করে। এখন কোন কথার কর প্রজার থেকে আদায় করো? মন্ত্রী প্রজার ঘর থেকে সব অন্ন কেন তুলে নেয়? প্রজা যখন আগেই অর্ধেক কর জমিদারকে দিয়ে দিয়েছে, তো তাহলে তুমি প্রজার ঘরে ডাকাতি কিভাবে করাতে পারো? সাধু বলল যে রাজন, প্রজার কর দেওয়ার পরও তার থেকে জোর করে কিছু নেওয়াকে ডাকাতি বলে। তুমি একটা রাজা নয়, বরং লুটেরা। রাজা বলল যে সাধুজি, এই কথার তো আমাকে খবরই ছিল না যে প্রজার লোকেরা জমিদারকে ট্যাক্স দেয়। আমাকে তো শুধু এতটা তথ্য ছিল যে প্রজার থেকে অর্ধেক অন্ন নিতে হবে, এবং মন্ত্রী সেটাই করেছে। সেখানেই প্রজার লোকেরাও ছিল। তারা বলে উঠল যে না সাধুজি, মন্ত্রী জোর করে মারধর করে আমাদের ঘর থেকে সব অন্ন তুলে নিয়েছে, এবং মানা করলে খুব মারধর করেছে। আমরা রাজার সাথে মিলতে দরবারেও গিয়েছিলাম, কিন্তু রাজার সাথে মিলতে দেওয়া হয়নি। আমাদের খুব পেটানো হয়েছে। মন্ত্রী নিজে সৈনিকদের থেকে আমাদের মারিয়েছে। রাজা মন্ত্রীর দিকে দেখল এবং বলল যে তোমাকে তো নিয়ম জানা ছিল যে প্রজার থেকে অন্ন নিতে হবে না।
কর জমিদারদের থেকে আদায় করতে হবে। তাহলে প্রজার অন্ন তুমি কেন তুলিয়েছ? মন্ত্রী বলল যে রাজন, তুমি এই জঙ্গলিদের কথায় মত আসো না। আমাদের অধিকার আছে কারো থেকেও কর আদায় করার। সাধু বলল যে রাজন, রাজ্যের পতনের কারণ এমনই গাদ্দার লোকেরা হয়। প্রজা এভাবেই অবশিষ্ট হয়ে যায় এবং রাজাকে উখড়ে নিজে গদি সামলায়। রাজন, এখনো সময় আছে। এমন গাদ্দারদের বাইরে করো, এদের সম্পত্তি জব্দ করো এবং প্রজার খেয়াল করো। তোমার রাজ্যের খাজানায় লুট করে জমা করা অন্ন প্রজার বীজ বাটে দাও। সেটা তোমার নয়, প্রজার। রাজার বুঝে গেল মন্ত্রীর চাল, যে শালা আমাকে প্ররোচিত করে প্রজার লোকদের লুটছে। রাজা মন্ত্রীকে বলল, জি মন্ত্রী, আমি এখন তোর পদ কমিয়ে দিচ্ছি। তুমি মন্ত্রীর যোগ্য নও। আমি তোকে মন্ত্রী থেকে দাস বানিয়ে দিচ্ছি। এখন তোমার কাজ প্রাসাদের বাইরে সাফাই করা, শহরের রাস্তা সাফ রাখা। এই মুহূর্তে তোমার সব সম্পত্তিও জব্দ করা হচ্ছে। মন্ত্রী বলল যে রাজন, সাধুর প্ররোচনায় এসে ভালো করছো না। রাজা বলল যে আমি তোকে এখানেই ফাঁসি চড়াই, এর আগে আমার চোখ থেকে অদৃশ্য হয়ে যাও। রাজা সাধুর কাছ থেকে ক্ষমা চাইতে লাগল। সে বলল যে সাধুজি, এখন প্রজার সাথে ন্যায় হবে। আমার থেকে অঞ্জানে ভুল হয়েছে। এই দুষ্ট মন্ত্রী আমার চোখে ধুলো দিয়ে প্রজাকে লুটছিল। রাজা বলল যে আমার ভুলের কারণে তোমাকে কষ্ট সহ্য করতে হয়েছে। এখন তুমি প্রজার পক্ষ থেকে নিশ্চিন্ত হয়ে যাও এবং এই তোমার থলে আমাকে দিয়ে দাও। সাধু বলল যে রাজন, তুমি এই থলের কি করবে? এটা কোনো সাধারণ থলে নয়। এর ব্যবহার শুধু সেই করতে পারে যার মন নির্মল, যে সদার প্রতি দয়াভাব রাখে, যার মনে কখনো কোনো বিকার আসেনি। তুমি তো এখনো পর্যন্ত একটা অত্যাচারী রাজা এবং তারপরও কোনো সাধুও হয়ে যাচ্ছ না। তাই তুমি এই থলের চাওয়া ছেড়ে দাও, তোমার প্রাসাদের খাজানায় মন দাও, এই সব ঝামেলায় মত পড়ো না। রাজা বলল যে সাধুজি, আমার ইচ্ছা যে এই থলে আমার দরবারে থাকে। তুমি আমার ওপর কৃপা করো। আমি না তো আমার রাজকুমারী এর ব্যবহার করুক। সাধু বলল যে রাজন, এখনো তুমি বিবাহ তো করনি, তো তাহলে তোমার রাজকুমার কোথায়? প্রথমে বিবাহ করো, রাজকুমার জন্ম দাও, তারপর আমার কাছ থেকে কোনো আশীর্বাদ চাইতে এসো। রাজা বলল যে না মহারাজ, আজ তুমি আমাকে আশীর্বাদ দাও যে এই থলে আমার প্রাসাদে চলে যাক। সাধু বলল যে রাজন, এটা সম্ভব দেখা যাচ্ছে না। এই সব জিনিস শুধু সাধুদের কাছেই নিরাপদ। অন্যের কাছে তো এটা একটা সাধারণ থলে হয়ে থাকবে। রাজা হঠকারী সাধুর চরণ ধরে ফেলল এবং বলল যে তুমি এই থলে যেভাবেই হোক রাজদরবারে যাওয়ার আশীর্বাদ দাও। সাধু খুব দেরি পর্যন্ত রাজাকে প্রলোভন দেওয়ার চেষ্টা করল, কিন্তু যখন সে একটুকুও বিচলিত হল না, তাহলে সাধু বলল যে রাজন, সময়ের অপেক্ষা করো। একদিন এই থলে তোর প্রাসাদে অবশ্যই যাবে, কিন্তু তুমি আজ থেকে প্রজার জন্য উৎসর্গীকৃত হয়ে যাও। রাজা সাধুর কাছ থেকে আশীর্বাদ পেয়ে প্রাসাদে ফিরে এলো। সে আগের মতো রাজা ছিল না, বরং বদলে গেছে। সে প্রাসাদে আসতেই ফরমান শোনালো যে প্রজার লোকদের সাথে কোনো অসম্মান না করা হোক, বরং ৩ বছরে যে জোর জবরদস্তির রূপে উগাহি করা হয়েছে তাকে দুগুণ করে ফিরিয়ে দেওয়া হোক, এবং পূর্বমন্ত্রী দিনানার সম্পত্তির অনুমান করে বেশি পাওয়া গেলে তাকে জব্দ করা হোক। রাজা এখন একটা বুড়ো দরবারিকে তার মন্ত্রী বানিয়ে নিল। সে রাজদরবারের প্রতি খুব বিশ্বস্ত ছিল। সে রাজার আদেশ ভালোভাবে পালন করল। রাজার একটা শহরের ব্যবসায়ীর সাথে খুব ঘনিষ্ঠতা হয়ে গেছে। ব্যবসায়ীর নাম হীরালাল ছিল। সে প্রায়ই রাজদরবারের জন্য মেওয়া, ঘি, চিনির সরবরাহ করত। রাজার সে প্রায় হৃদয় জয় করে নিয়েছে। একদিন তার ঘরে তার বোনের বিবাহ ছিল, তো সে রাজাকে আমন্ত্রণ করল। রাজা আমন্ত্রণে তার বোনের বিবাহে অংশ নিল। সেই আমন্ত্রণে শহরের শেঠ রতনচন্দের মেয়েও এসেছিল। সে খুবই সুন্দরী ছিল। তার মুখের তেজ দীপকের মতো জ্বলজ্বল করছিল। রাজার দৃষ্টি সেই মেয়েটির দিকে গেল যে রাজা আমাকে একটানা দেখে যাচ্ছে, তো সে অস্বস্তির হয়ে ঘরের ভিতরে চলে গেল। এখন রাজা সেই লোকদের মধ্যে তার কাছে কিভাবে যাবে? সে সুযোগ পেয়ে তার বন্ধু হীরালালকে জিজ্ঞাসা করল যে আমি এখনই একটা সুন্দরী মেয়েকে দেখেছি, কি বলতে পারো যে সে তোমার কোনো আত্মীয় না তো শহরের? তাহলে হীরালাল একটু অবাক হয়ে গেল যে সে মেয়ে কে হতে পারে যার উপর রাজার হৃদয় এসে গেছে। সে ঘরের ভিতরে গেল, তো শেঠ রতনচন্দের মেয়ে প্রিয়াকে দেখে বুঝে গেল যে এটাকেই রাজা দেখেছে। সে ঘরের ভিতরেও নিজেকে অস্বস্তি অনুভব করছিল। তাকে দেখে হীরালাল জানল। সে প্রিয়াকে জিজ্ঞাসা করল যে খুব অস্বস্তি লাগছে, কি ব্যাপার? সে বলল যে কিছু না, শুধু এমনই মন খারাপ। হীরালাল বলল যে কোথাও রাজার দৃষ্টি তো তোমার উপর পড়েনি? সে বলল যে হ্যাঁ, রাজা আমাকে সবার সামনে লাগাতার দেখে যাচ্ছিল, এজন্য ভিতরে এসে গেছি। হীরালাল বলল যে ভয় পাওয়ার দরকার নেই, এটা তোমার জন্য শুভ সংকেত। রাজা আমার বন্ধু, আমি তোমাকে রানী বানিয়ে দেব। সে লজ্জা পেয়ে আবার অন্যদিকে চলে গেল। তো হীরালাল রাজার কাছে এলো এবং বলল যে রাজন, সে শহর শেঠ রতনচন্দের মেয়ে প্রিয়া। যদি সে তোমার হৃদয়কে আহত করে দিয়েছে তো আরও কথা চালাই, কি তুমি তাকে রানী বানাতে স্বীকার করবে?
রাজা বলল যে বন্ধু, নেকি এবং জিজ্ঞাসা, ওরে সে আমার হৃদয় চুরি করে নিয়ে গেছে, এখন তো তার ছাড়া জীবনই নেব না। হীরালাল বলল যে শুধু আমার ঘরের অনুষ্ঠান শেষ হয়ে যাক, পরের অনুষ্ঠানে তোমারও বিবাহ হয়ে যাবে। তাহলে রাজা বলল যে বন্ধু, তুমি আমার মনের মুরাদ পূর্ণ করিয়ে দাও, তো আমি তোকে ব্যবসায়ী থেকে সোজা জমিদার বানিয়ে দেব। রাজা সেই অনুষ্ঠানের পূর্ণ হলে ঘরে ফিরে এলো, কিন্তু তার ঘুম উড়ে গেছে। কিন্তু প্রিয়াকে স্বস্তি মিলে গেছে। হীরালাল বলে দিয়েছে যে আমি তোকে রানী বানিয়ে দেব। সে হীরালালের উপর খুব ভরসা করত। 1 সপ্তাহ গেল, কিন্তু হীরালাল প্রিয়ার পিতার কাছে যায়নি। তো প্রিয়ার ধৈর্য উত্তর দিয়ে গেল। সে স্মরণ করানোর বাহানায় হীরালালের ঘরে এলো, যে হয়তো আমাকে দেখে হীরালালকে স্মরণ হয়ে যাবে যে সে আমার সাথে কিছু বলেছে। সে এখনও হীরালালের ঘরে এসেছে যে রাজাও হঠাৎ একা ঘুরতে ঘুরতে হীরালালের বৈঠকে এলো। তখন প্রিয়া হীরালালের সাথে কিছু বলার জন্য বাইরে এলো, কিন্তু রাজাকে দেখে থেমে গেল। রাজার দৃষ্টিও প্রিয়ার সাথে মিলে গেল, তো সে কিছুক্ষণ উল্টো রাজাকে দেখতে থাকল। কিন্তু তুরন্ত তাকে অনুভব হলো যে সে ভুল করছে। তাকে রাজাকে এভাবে দেখা উচিত নয়, কেউ অন্য দেখে নিলে সে আরও ভুল বুঝবে। হীরালাল রাজার স্বাগত করল। তো রাজা বলল যে বন্ধু, আমাকে কোনো সেবার দরকার নেই, বরং তোমার সাহায্যের দরকার। তুমি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করিয়ে দাও। আমার ভাগ্য ভালো যে আমার চাঁদের সাথে দিদার আজও হয়েছে। এখন সেই চাঁদ থেকে আমার প্রাসাদকে চিরকালের জন্য আলোকিত করিয়ে দাও। প্রিয়া ঘরের ভিতর থেকে সব শুনছিল। এখন তাকে হীরালালের থেকে কোনো ইশারার দরকার ছিল না। রাজা নিজে প্রথম করছে। এখন একটা সাধারণ শেঠের মেয়ে রানী হোক, এটা তো প্রিয়ার জন্য স্বপ্নের মতো। কিন্তু ভগবান তাকে এতটা সুন্দর বানিয়ে দিয়েছে যে তার জন্য সব সম্ভব দেখা যাচ্ছে। এবং রাজা নিজে যখন তাকে রানী বানাতে উঠে পড়ে লেগেছে, তো প্রিয়ার স্বপ্ন সত্যি লাগছে। হীরালাল বলল যে রাজন, আমি এখনই এই মুহূর্তে রতনচন্দের কাছে যাই এবং কিছুক্ষণে শুভ সংবাদ নিয়ে রাজদরবারে আসি। রাজা তুরন্ত রাজদরবারে ফিরে গেল। তো হীরালাল শেঠ রতনচন্দের কাছে চলে গেল। রতনচন্দ ঘরেই মিলল। তাহলে হীরালাল বলল যে কাকা, তোমার মেয়েকে রাজা পছন্দ করে নিয়েছে। এখন তুমি বিলম্ব না করে প্রিয়ার বিবাহ রাজার সাথে করিয়ে দাও। এই কাজে বিলম্ব হওয়া উচিত নয়, না হলে খুব বড় মুশকিল খাড়া হবে। রাজার মুড বদলে যেতে পারে। দরবার ভূষা কুটানো দরবারীদের ভরে আছে। বুড়ো মন্ত্রী এবং রাজগুরু কখনো চাইবে না যে একটা শেঠের মেয়ের সাথে রাজার বিবাহ হোক। তাই হ্যাঁ করো, তো আমি কালই রাজার সাথে প্রিয়ার ফেরা লাগিয়ে দেব। এবং তাহলে একবার প্রিয়া রানী হয়ে গেল, তো তাহলে তো রানীরই রাজার ওপর হুকুমত চলবে। রাজা রানীর অধীনে থাকবে। যাই হোক, আমাদের প্রিয়া মাথার খুব তীক্ষ্ণ। রতনচন্দ বলল যে হীরালাল, এই শুভ কাজে বিলম্ব লাগিও না। সম্ভব হলে আজ সন্ধ্যায় ফেরা লাগিয়ে দাও। আমার মেয়ে এই রাজ্যের রানী হয়ে যাক। হীরালালকে তো শুধু রতনচন্দের অনুমতির দরকার ছিল। সে তুরন্ত রাজার কাছে চলে গেল এবং বলল যে রাজন, আজ সন্ধ্যায় শুভ মুহূর্ত আছে, তুমি যেখানে চাও প্রিয়ার সাথে ফেরা নিতে পারো। যাই হোক, প্রিয়ার কাছে রানীদের মতো পোশাক নেই। আভরণ এবং কাপড় তো তোমাকেই দিতে হবে। নিজের বউয়ের জন্য আভরণ এবং কাপড় তো ছেলের পক্ষই দেয়, এটা নিয়মও। রাজা বিলম্ব না করে কাপড় এবং আভরণের ব্যবস্থা করিয়ে দিল। তো সন্ধ্যার সময়ই রাজা প্রিয়ার সাথে ফেরা নিল। প্রিয়া রানী হয়ে প্রাসাদে এলো। রাজা খুব সুন্দর স্ত্রী পেয়ে ফুলে উঠল না। সে ব্যবসায়ী হীরালালের উপর এতটা খুশি হল যে কমলাপুরের জমিদারি বানিয়ে দিল। কমলাপুরের জমিদারি দেবীপুরের জমিদারের কাছে ছিল, কিন্তু সে ঠিকভাবে সামলাতে পারছিল না। তো হীরালালকে কমলাপুরের জমিদারি মিলে গেল। হীরালালের বড় দোকান শহরে ছিল, তাকে হীরালালের স্ত্রী এবং শালা সামলে নিল। হীরালাল নিজে কমলাপুরে চলে গেল। সে এখন সেখানের জমিদারি দেখতে লাগল। সে এক পক্ষ কমলাপুরে থাকত, তো আবার এক পক্ষ শহরে থাকত। যখন শহরে আসত, তাহলে তার শালা গিরধারী কমলাপুর চলে যেত। হীরালালকে জমিদারি দেখতে 1 বছর গেল। এখন সে সম্পূর্ণভাবে কমলাপুর লোকদের সাথে যোগাযোগ স্থাপন করেছে। রামু ধোবি তো প্রতিদিন একবার হীরালালের হাভেলিতে ঘুরে যেত। হীরালাল ধীরে ধীরে জমিদারদের লাইনে এসে গেছে। 3-4টে পাহেলওয়ানের মতো লোক বেতনে রেখে নিয়েছে। একটা চাকর, একটা মুন্সি রেখে নিয়েছে। গ্রামের একটা বুড়ো স্ত্রী খাবার বানিয়ে চলে যেত। রামু ধোবিকেও প্রতিদিন জমিদার হীরালালের এখানে খাবার মিলে যেত। গ্রামের লোকেরা হীরালালকে জমিদার না বলে সেঠজি বলে ডাকত। রামু দিনভর ইধার উধার কাজ করত এবং সন্ধ্যায় বসে বসে তাকে সেঠের এখানে খাবার মিলে যেত, তো প্রতিদিন আসত। এখন সাধুজিও জঙ্গলে প্রত্যেককে অন্ন কাপড়ে সাহায্য করত না, সে অসহায় এবং বৃদ্ধ লোকদের সাহায্য করত। সে যুবককে সলাহ দিত যে পরিশ্রম করে খাও। রাজার আদেশে এখন জমিদারদের 1/4 কর দিতে হচ্ছিল। তো কৃষকদেরও চাঁদি হয়ে গেছে। এখন প্রত্যেক গ্রামের কৃষক রাজার থেকে খুব খুশি হয়ে গেছে। রামু যখন প্রতিদিন সেঠের কাছে আসত এবং তার অভাব বলতো যে আমার কাছে এখন কোনো খাবারের অভাব নেই, কিন্তু একটা স্ত্রীর অভাব আমাকে খলছে, কেউ আমার বিবাহ করিয়ে দিত তো কতটা ভালো হতো। সেঠ বলল যে রামু, আমি তোর বিবাহ করিয়ে দেব। তুমি এই গ্রামের খুব ভালো ছেলে, তুমি আমাকে খুব ভালো লাগো। তাহলে তো তোমাকে তোমার হাভেলিতে প্রতিদিন ডেকে নি। তুমি ধোবি না হলে তোমার বিবাহ আমি শহরে সেঠের এখানে করিয়ে দিতাম। কিন্তু এই জাতির বন্ধন জানি না কে বানিয়েছে, যে রাজা মহারাজা তো তার বিবাহ যে কোনো জায়গায় যে কোনো সম্প্রদায় করতে পারে, কিন্তু অন্য লোককে তার সম্প্রদায়ে বিবাহ করতে হয়। আমি কোথাও দেখে তোর বিবাহ করিয়ে দেব। আমার পরিচিত শহরেও ধোবি আছে, তাদের মধ্যে কোনো একজনের মেয়ের বিবাহ তোমার সাথে করিয়ে দেব।
আমি রাজার বিবাহ একটা সেঠের মেয়ের সাথে করিয়ে দিয়েছিলাম, সেই উপহারেই তো আমাকে এই জমিদারি মিলেছে। রামু এখন সেঠকে প্রতিদিন স্মরণ করাতে লাগলো যে মালিক, আমার বিবাহের ব্যাপারে চিন্তা করো। সেঠ রামুকে আশ্বাস দিল যে এবার যদি শহরে যাই তো তোমার বিবাহ করিয়ে দেব। সেঠ একদিন শহরে গেল, তো রামু আবার বিবাহের কথা স্মরণ করিয়ে দিল। সেঠ তার ঘরে গেল, তো সে স্ত্রীকে বলল যে ভাগ্যবতী, আমাদের হাভেলিতে প্রতিদিন একটা ধোবি আসে, সে আমার কাপড় সাফ করে দেয়, আমার বিছানাও সবসময় সাফ রাখে, খুব ভালো ছেলে, কিন্তু এখনও অবিবাহিত। তুমি দেখো সে তার ধোবিন আছে, তাকে কথা চালাও যে যদি তার মেয়ে থাকে বা কোনো পরিচিত থাকে তো সে রামুর সাথে তার বিবাহ করিয়ে দিক। স্ত্রী বলল যে তুমি তো আমার মুখের কথা ছিনিয়ে নিয়েছ, এই কথাই আমি তোমাকে বলতে যাচ্ছিলাম যে কাল আমাদের ধোবিন ছিল, সে ৩-৪ বছর ধরে মেয়ের বিবাহের জন্য পারেশান, কিন্তু তাকে কোনো ছেলে মিলছেই না, কেউ মিললেও সে পছন্দের মিলে না। এখন সে চায় যে মেয়ের বিবাহ গ্রামে করিয়ে দিক। এখন যখন তুমি নিজে ছেলে দেখে নিয়েছ তো তাকে কোনোদিন শহরে নিয়ে এসো এবং তার বিবাহ ধোবিনের মেয়ের সাথে করিয়ে দাও। সেঠ বলল যে ঠিক আছে, এবার যাই এবং ফিরে আসি তো তাকে সাথে নেব এবং তার বিবাহ করিয়ে দেব। সেঠ তার কাজ শেষ করে এক পক্ষে কমলাপুরে ফিরে গেল। রামু অধৈর্য হয়ে অপেক্ষা করছিল। শেঠের পৌঁছতেই জিজ্ঞাসা করল যে মালিক, কি হলো, তুমি আমার ব্যাপারে কি চিন্তা করেছ? তাহলে সেঠ বলল যে শুধু চিন্তা করিনি, স্থির করে এসেছি। পরের পক্ষ প্রস্তুত থাকো, আমার সাথে শহর যাবে এবং তার সাথে বউকে নিয়ে আসবে। রামু বলল যে মালিক, যখন বউ তোমার শহরের তো তুমি তাকে অবশ্যই দেখেছ, সে দেখতে কেমন? শেঠ বলল যে বোকা মতো কথা বলছ, ওরে স্ত্রীকে দেখা স্ত্রীদের কাজ হয়, এবং তারপর তার ঘর আমার ঘরের কাছে তো নয়, সে তো ধুবি মহল্লায় থাকে। তার মা আমার ঘরে আসে, সেও মায়ের সাথে আসবে, কিন্তু আমি তাকে দেখিনি। ওরে এক পক্ষের কথা, তোর ঘরেই আসবে, তুমি তাকে জিভর করে দেখতে থাকো। রামুকে এখন ভরসা হয়ে গেল যে শেঠ আমার উদ্ধার করেছে, না হলে আজকের সময়ে কে কার ভালো করে। এখন এক পক্ষ গেলে যাওয়াতেও কতটা সময় লাগে। দেখতে দেখতে গেল, শেঠ রামুকে সাথে নিয়ে শহরে এলো এবং রামুর বিবাহ করিয়ে দিল। দ্বিতীয় দিন রামু কমলাপুরের জন্য তার নতুন বউকে নিয়ে ফিরে গেল। শেঠ তো এক পক্ষ থাকার পর ফিরবে, তো শহরে থেকে গেল। তাকে কাজ শেষ করার ছাড়াও রাজার সাথেও মিলতে হবে। শুনেছে যে রাজার রাজকুমার হয়েছে, রাজাকে অভিনন্দনও দিতে হবে, এবং রাজার সাথে মিলে অনেক মাস গেল, তো তাকে রাজার সাথে ভেটও করতে হবে, এজন্য শহরে থেকে গেল। ওদিকে রামু তার স্ত্রীকে ঘরে নিয়ে এলো। সে পথে কোথাও তার ঘুমটা খোলেনি। রামু তাকে অনেকবার ইশারাও করেছে যে আমার থেকে কি লজ্জা, এখন ঘুমটা খুলেও দাও। রামুর বিবাহ তো হয়ে গেছে, কিন্তু এখনও স্ত্রীর মুখ দেখতে পায়নি। সে স্ত্রীর মুখ দেখার জন্য অধৈর্য ছিল, কিন্তু স্ত্রী তার মুখ থেকে ঘুমটা খোলেনি। সেইভাবে ঘরে এলো। 16 কোষের দূরত্ব স্ত্রীর চালে নির্ধারণ করতে তাকে পুরো দিন গেল। ঘরে আস্তে আস্তে রাত হতে লাগল। এখন ঘরে এসে তাকে কোনো ভোজ দিতে হবে না, কারণ ধুবির ঘরে সেই যুগে তার সম্প্রদায় ছাড়া অন্য সম্প্রদায়ের কেউ ভোজ খেতে যায় না। তো রামুকে এই কথার কোনো চিন্তা ছিল না। তাকে এখন খাবার বানানোর চিন্তাও ছিল না, কারণ কিছু মিষ্টি, পুরি, পকোয়ান শ্বশুরবাড়ি থেকে মিলে গেছে। রামুকে এখন স্ত্রীর মুখ দেখার তাড়াহুড়ো ছিল। সে তাড়াতাড়ি স্ত্রীর ঘুমটা তুলল, তো সে ধন্য হয়ে গেল। সেই খুব সুন্দর স্ত্রী মিলার কল্পনাও করেনি, কিন্তু চাঁদের মতো চমকানো মুখ দেখল। তো স্ত্রীকে উপালম্ভ দিল যে তুমি তোমার মুখ পথে কেন দেখালে না? সে বলল যে তুমি পুরুষ হো, তোমার মন আমাকে দেখে শয়তানি হয়ে যেত এবং তুমি ঘরে আসার আগে কোনো উল্টো কাজ করে দিতে। তো এখন ঘরে এসে গেছি, আমাকে কোনো কথার ভয় নেই। এখন তুমি আমার, আমি তোমার। আমাকে জিভর করে দেখো, আমি তোমাকে জিভর করে দেখি, এতে এখন কোনো লজ্জা নেই। এভাবে এখন দুজন পতিপত্নী প্রেমে হারিয়ে গেল। রামুকে তাহলে স্মরণ এলো যখন এক পক্ষ পর শেঠের চাকর ভোলা এসে বলল যে রামু তোমাকে মালিক ডাকছে। তাহলে রামু বুঝল যে এক পক্ষ ধরে স্ত্রীর প্রেমে হারিয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি শেঠের কাছে গেল, কিন্তু প্রথমে তার স্ত্রী রামুকে বুঝিয়ে দিল যে আমার ব্যাপারে কাউকে বলো না যে আমি রূপের সুন্দরী, কেউ জিজ্ঞাসা করলে আমার প্রশংসা করো না, বরং বলো যে খুব সাধারণ স্ত্রী। রামু যখন শেঠের কাছে গেল তো শেঠ সবার আগে জিজ্ঞাসা করল যে স্ত্রী কেমন। তাহলে রামু বলল যে সব স্ত্রীদের মতো সাধারণ মালিক, এখন যেমনই হব তোমার কৃপায় ঠিক আছে। জীবনের নির্বাহের জন্য একটা স্ত্রী চাইছিল, তো মিলে গেছে। শেঠ বলল যে চলো ঠিক আছে, কিন্তু স্ত্রীর চাওয়ায় আমাকে ভুলো না। সকালে না আসতে পারো তো সন্ধ্যার সময় অবশ্যই এসো। রামু এখন শেঠের কাছে প্রতিদিন যেতে লাগল। এভাবে 8 মাস গেল। এই সিলসিলা চলতে থাকল, কিন্তু একদিন রামুর শরীরটা একটু খারাপ হয়ে গেল। সে শেঠের কাছে যেতে পারেনি, তো সেই দিন শেঠ রামুর কাছে চাকর পাঠায়নি। দ্বিতীয় দিনও সন্ধ্যায় যখন রামু আসেনি তো শেঠ নিজে তার ঘরে চলে গেল। সে দরজায় গিয়ে বিনা কথায় ঘরের ভিতরে ঝুঁকে দেখল, তো অবাক হয়ে গেল। রানী প্রিয়ার মতো সুন্দরী স্ত্রী রামুর ঘরে ছিল। সে কাউকে দরজায় দেখে ঘোমটা করে নিল। সে শেঠকে অনেকবার দেখেছে, কিন্তু অজানা হয়ে জিজ্ঞাসা করল যে তুমি কে, কার সাথে কাজ? শেঠ বলল যে আর কে থাকে তোমার ঘরে? ওরে আমার রামুর সাথে কাজ। বলো যে জমিদার মালিক দরজায় এসেছে।
রামু শেঠের কথা শুনতেই চিনে গেল যে শেঠ মালিক, কিন্তু আমার দরজায় কিভাবে। সে তাড়াতাড়ি উঠে দরজায় এলো এবং বলল যে মালিক, তুমি আসার কষ্ট কেন করলে? চাকরকে পাঠিয়ে দিতে। আমার শরীরটা একটু খারাপ, এজন্য কালও তোমার কাছে যেতে পারিনি এবং আজও আসেনি। কাল সকালে জঙ্গলে সাধুজির কাছে যেভাবেই হোক যাব, তারপর তাদের থেকে ওষুধ নিয়ে আসব। সে তার দিব্য থলে থেকে যে কাউকে ওষুধ দেয় সে তুরন্ত ঠিক হয়ে যায়। আমাকে তাদের সাথে ভালো পরিচয়ও আছে। কাল সকালে চলে যাব। শেঠ বলল যে ঠিক আছে, তুমি প্রথমে তোমার চিকিৎসা করিয়ে নাও, কাল সকালে চলে যাও। শেঠ কার হাবেলিতে ফিরে এলো, কিন্তু তার মন খারাপ হয়ে গেল। তার মনে রামর স্ত্রীর জন্য খারাপ চিন্তা উঠতে লাগলো। সে চিন্তা করতে লাগলো যে এখন আমার স্ত্রীর সাথে মিলন হয়ই না। এক পক্ষের জন্য যাইও তো সে কখনো বাচ্চাদের বাহানা দিয়ে আমার থেকে দূরে থাকে, তো কখনো ভাইয়ের বাহানা দিয়ে দেয় যে ভাই এই ঘরে থাকে তো আমি তোমার কাছে কিভাবে আসতে পারি। এখন একটা এখানে কাজ চালাও। স্ত্রী রাখলে নেওয়াতে কোনো খারাপ নেই, তার খরচও চলবে এবং আমার দরকারও পূর্ণ হবে। সে ইধার ওধার অনেক মাথা ঘুরালো, কিন্তু রামুর স্ত্রীকে ছেড়ে কোনো অন্য দেখা গেল না। তার মনে এই কথাও এলো যে আমার শহরের, আমারই ধবিনের মেয়ে, আমাকে তার সাথে সম্পর্ক রাখা উচিত নয়। কিন্তু তার মন আবার সেখানেই থেমে গেল যে সে কোনো আমার সম্প্রদায়ের না, আমার আত্মীয়। তাকে পটানোতে কোনো খারাপ নেই। সে খারাপ চিন্তায় হারিয়ে গেল। মানুষের মন কখন শয়তান হয়ে যায় কেউ বুঝতে পারে না। শেঠের মন ধবিনের ওপর এসে গেল, তো এখন সে তার সাথে মিলার বাহানা খুঁজতে লাগল। আখিরে সে তার সাথে মিলবে কিভাবে? তাকে তার হাভেলিতে ডাকবে কিভাবে? হয়তো সোজা এমন বললে রামুকে সন্দেহ হয়ে যাবে এবং সে আমার সাথে সম্পর্কই ছেড়ে দেবে। সে অনেক চিন্তা করার পর এই সিদ্ধান্তে পৌঁছল যে ২-৪ দিনে যখন রামু ঠিক হয়ে যায় তাহলে তাকে একটা চিঠি দিয়ে শহরে পাঠিয়ে দেব। সে যে কোনো হালে ১ রাতের পরই ফিরে আসবে। সেই মাঝে আমি রাতে রামুর ঘরে পৌঁছে যাব এবং সোনার মহরের থলে তার স্ত্রীকে উপহার দিয়ে তাকে মানিয়ে নেব। তারপর তো সে নিজে আমার হাভেলিতে নিজে আসতে লাগবে। এভাবে কাউকে জানাও যাবে না এবং আমার কাজও হয়ে যাবে। শেঠ এই কথা মনে বসিয়ে নিল যে এখন আমাকে ভুল কাজ করতে হবে। ওদিকে রামু দ্বিতীয় দিন সাধুর কাছে ওষুধের জন্য গেল, তো সাধু রামুকে থলে থেকে বের করে ওষুধ দিয়ে দিল। রামুকে কিছু টাকারও সাহায্য করল এবং বলল যে তুমি তোমার পরিবারকে নিয়ে সতর্ক থাকো, তোমরা ২ পতিপত্নীর জীবনে ঝড় উঠবে, কিছু খারাপ হতে পারে। রামু সাধুর পা ধরে ফেলল যে মহারাজ, তোমার থাকতে আমার খারাপ কিভাবে হবে? তুমি আমার রক্ষা করো। সাধু বলল যে আমার আশীর্বাদ তোমার সাথে আছে, কিন্তু চেষ্টা তো তোমাকেই করতে হবে, সতর্ক তো তোমাকেই থাকতে হবে। রামু বলল যে ঠিক আছে সাধুজি, আমি সতর্কতা অবলম্বন করব। রামুকে শেঠ নিয়ে কোনো সন্দেহ ছিল না। তাকে বুঝতে পারছিল না যে কে আমার শত্রু, যার থেকে সাধুজি আমাকে সতর্ক থাকতে বলেছে। রামু ঘরে এলো এবং সাধুর বলা কথা স্ত্রীকে বলল এবং বলল যে তুমি সতর্ক থাকো, কারো সামনে যেও না। স্ত্রীর শত্রুতার রূপই হয়। স্ত্রী বলল যে স্বামী, আমি কখনো কারো সামনে যাইনি, কোনো অপরিচিত পুরুষ তো এখনো আমার অঙ্গুষ্ঠও দেখেনি। হ্যাঁ, শেঠ কাকা আমাকে অবশ্যই দেখেছে, কিন্তু তার থেকে কোনো কথাই বিপদ। রামু বলল যে এই কথাই তো আমি চিন্তা করছি যে আমাদের শত্রু কে হতে পারে। সে খাবার খেল এবং সাধুর দেওয়া ওষুধ পান করল। সে ১ ডোজই ঠিক হয়ে গেল, কিন্তু শেঠের কাছে ৪ দিন পর গেল। শেঠ রামুকে দেখতেই বলল যে আয় আয় রামু, আমি তোরই অপেক্ষা করছিলাম। এখন কেমন, শরীর কেমন? রামু বলল যে মালিক, এখন একদম ঠিক, এখন প্রতিদিন সন্ধে আমি তোমার হাভেলিতে আসতে পারি। শেঠ বলল যে রামু, তুমি আমার একটা কাজ করে দাও। আমার কাছে একটা চিঠি আছে, তাকে শেঠানির কাছে পৌঁছাতে হবে। কাল সকালে তুমি তাকে নিয়ে যাও এবং তারপর তোমার শ্বশুরবাড়ি থেকেও ঘুরে এসো। রামু বলল যে শ্বশুরবাড়ি থেকে তো গত মাসে এসেছি, এখন শ্বশুরবাড়ি যাওয়ার কোনো দরকার নেই। যখন একটা চিঠি নিয়ে যেতে হবে তো তুমি তোমার চাকর থেকেও পাঠাতে পারো। শেঠ বলল যে ওরে পাগল, সেটা কোনো সাধারণ চিঠি নয়, গোপন, আমি তাকে কারো হাতে পাঠাতে পারি না। তাকে কাল সকালে তুমি নিয়ে যাও, তুমি আমার বিশ্বস্ত, তাছাড়া আমি তোমাকে আমার ছেলের মতো প্রেম করি। রামু না চাইতেও অন্যানভাবে প্রস্তুত হয়ে গেল। সে ঘরে এসে স্ত্রীকে বলল যে কাল আমাকে শেঠের চিঠি নিয়ে শহরে যেতে হবে। স্ত্রী বলল যে স্বামী, তুমি মানা কেন করলে? তুমি জানো আমার পা ভারী, আমাকে রাতে কোনো ধরনের কোনো সমস্যা হলে আমি কি করব? রামু বলল যে এখনো ২ মাসের বিলম্ব আছে, এখন সেই ধরনের কোনো সমস্যা নেই, এবং তাহলে শেঠের আমাদের উপর অনুগ্রহ আছে। শেঠ আমাদের বিবাহ করিয়েছে, না হলে আমরা একে অপরকে কোথায় জানতাম? শেঠ ভালো লোক, সেই ধরনের লোকের ১-২ সাহায্য অবশ্যই করে দিতে হয়। স্ত্রী বলল যে ঠিক আছে, তুমি যাও, আমার মায়ের সাথেও মিলে এসো। হ্যাঁ, খুব সামলে যেও, বেশি তাড়াহুড়োয় যেও না, নিজের খেয়াল রেখে আরামে যাও। এখন ১ রাতের কথা, কোনোভাবে গেলে যাবে। রামু বলল যে আমাকে ছেড়ো, তুমি নিজের খেয়াল রেখো, কারো বলায় ঘরের দরজা খুলো না, আমি দরকারের প্রত্যেক জিনিস ঘরে রেখে যাব। আমি তো গাধায় বসে শহর চলে যাই এবং সন্ধ্যা পর্যন্ত এসেও যাই, কিন্তু শ্বশুরবাড়িতে গাধায় যাওয়া ঠিক থাকবে না। সে দ্বিতীয় দিন পায়ে হেঁটেই রায়গড়ের জন্য বেরিয়ে গেল। ঠান্ডার মৌসুম, ওপর থেকে মৌসুম খারাপ ছিল, থেকে থেকে ফোঁটা ফোঁটা হচ্ছিল। যেভাবে সন্ধ্যা পর্যন্ত রামু রায়গড় পৌঁছল। এদিকে মৌসুম অনুকূল দেখে শেঠের মন সাতরঙা হচ্ছিল। সে চিন্তা করছিল যে কিভাবে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাক,
কিছু রাত হলে মোহরের থলে নিয়ে রামুর স্ত্রীর কাছে চলে যায়। অপেক্ষার ঘড়ি খুব মুশকিলে কাটে। অনেক অপেক্ষার পর সেই ঘড়ি এলো তো শেঠ তাড়াতাড়ি রামুর ঘরে গেল। কিন্তু তার স্ত্রী তো দরজা বন্ধ করে রেখেছে। শেঠ দরজা খটখটালো। তো স্ত্রী বলল যে কে? তখন শেঠ বলল যে আমি তোর শেঠ কাকা। রামু একটা জিনিস আমার কাছে ছেড়ে চলে গিয়েছে, নাও এটা রেখে নাও। সে কতটা ভুলক্কর লোক, আমাকেও পরেশান করে রাখে। রামুর স্ত্রীকে শেঠের থেকে কোনো ভয় ছিল না। সে দরজা খুলে বলল যে কাকা, তোমাকে এখানে আসার কি দরকার ছিল? সে আসত তো তার জিনিস নিয়ে যেত, তুমি মিথ্যে কষ্ট কেন করলে? জমিদার দরজা খুলতেই ঘরের ভিতরে প্রবেশ করল এবং দরজা বন্ধ করে নিল। বলল যে তুমি ভয় পেও না, দরজা এজন্য বন্ধ করেছি যে কেউ আমাকে এখানে দেখলে ভুল বুঝবে। কি তুমি আমাকে বসতে বলবে না? স্ত্রী বলল হ্যাঁ হ্যাঁ কাকা, এসো বসো। সে ঘরের ভিতরে কক্ষে নিয়ে গেল এবং বলল যে তুমি এখানে বসো। শেঠ বলল যে এটা নাও, এটা মোহরের থলে, এটা রেখে নাও, মনে করো এটা তোমার। রামুর স্ত্রী বলল কিন্তু কাকা এটা কিসের জন্য? শেঠ বলল যে প্রথমে তো তুমি আমাকে কাকা বলো না, আমার তোমার কোনো সম্পর্ক নেই। অরে তুমি আমার হৃদয়ের রানী, তোমার সাথে মিলতে খুব অধৈর্য ছিলাম, এজন্য এখানে এসে গেছি, এখন বিলম্ব করো না। শেঠ তাকে জোরে ধরে ফেলল। সে বুঝে গেল যে শেঠের উপর প্রেমের ভূত চড়ে আছে, প্রতিরোধ করলে আমার জানও নিতে পারে। তাহলে সে বলল যে কাকা, এতটা ছোট কথার জন্য তুমি এখানে এসে গেছো? অরে তুমি আমাকে তোমার হাভেলিতে ডেকে নিতে, আমি নিজে এসে যেতাম, কিন্তু তার জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে। এই সময় আমার পা ভারী, শুধু 1 মাসের বিলম্ব আছে। আমি এখন তোমার কাজের নই, কিন্তু তুমি 2 মাস পর আমাকে তোমার হাভেলিতে ডেকে নেও, বরং তোমার হাভেলিতে আমার থাকার ব্যবস্থা করিয়ে দিও। আমি ওই নরকে থাকতে চাই না, তোমার মতো সাথ মিললে আমার জীবন সাজবে। শেঠ তার কথা শুনে আনন্দিত হয়ে গেল। বলল যে আমি তোর থাকার ব্যবস্থা হাভেলিতেই করিয়ে দেব, কিন্তু তুমি প্রথমে শরীর থেকে মুক্ত হয়ে যাও। আমি তোকে রানীর মতো রাখব, তোমার জন্য চাকরানি লাগিয়ে দেব, তুমি কখনো পালঙ্ক থেকে নিচে উতরবে না। রামুকে তো আমি শহরে কোনো ভালো কাজ দিলিয়ে দেব, রাজার দরবারে রাখিয়ে দেব, মাসে বেচারা 1-8 বার সেও আসতে থাকবে। স্ত্রী বলল যে কাকা, এখন তোমার এখানে থাকা ঠিক নয়, তুমি যাও, কেউ দেখলে তোমাকে ভুল বুঝবে। তুমি একটা সম্মানিত ভালো লোক, দরকারে আমি নিজে হাভেলিতে আসব। শেঠ তাড়াতাড়ি রামুর ঘর থেকে বেরিয়ে গেল। তার মনে রসগোল্লা ফুটছে, তার হাসরাত তো আজই পূর্ণ হয়ে যেত, কিন্তু রামুর বাচ্চা স্ত্রীকে মুশকিলে ফেলে দিয়েছে। অরে সালেকে এখনও বাচ্চার কি দরকার ছিল? সে ঘরে এলো এবং আবার রাতে তার চিন্তায় হারিয়ে গেল। রামুর স্ত্রীও এখন তার শত্রুকে জেনে গেছে যে তার শত্রু কোনো গ্রামে নয়, বরং নিজের আস্তিনে। সে রাতভর কোনো অনাহনির ভয়ে ঘুমাতে পারেনি। তাকে নিজের থেকেও বেশি ভয় রামুকে নিয়েছিল, যে শেঠ তার পথ পরিষ্কার রাখার জন্য রামুকে মারিয়েও ফেলতে পারে। প্রেমের রোগী অন্ধ হয়ে যায়, তারা তার স্বার্থপূর্তির জন্য যে কোনো হদ পর্যন্ত যেতে পারে। সে রাতভর এক অজানা ভয়ে ঘুমাতে পারেনি। দ্বিতীয় দিন রামু ফিরে এলো, তাহলে তার জান এলো। সে পতিকে শেঠের পুরো ঘটনা বলে দিল, যে কিভাবে সে সন্ধ্যার সময় ঘরে চলে এসেছিল। সে 1000 মোহরের থলে ছেড়ে গেছে, আমি কোনোভাবে তাকে তার কথায় ফাঁসিয়ে 2 মাসের জন্য দূর করে দিয়েছি। কিন্তু তুমি বুঝে নাও যে আমাদের শত্রু কোনো গ্রামের অন্য লোক নয়, বরং শেঠ। আমার জানের থেকেও বেশি তোমার জানে বিপদ। তুমি তার হাভেলিতে যাও এবং খাবারও খাও, তো সে তোমাকে বিষ দিয়েও মারতে পারে। আজ থেকে তুমি হাভেলিতে যাওয়া ছেড়ে দাও। তাকে বাহানা মেরে দিও যে স্ত্রীর শরীর ঠিক নয়, আমাকে সব সময় তার কাছে থাকতে হচ্ছে। আমি স্ত্রীর দেখভালের কারণে তার গ্রাহকদের কাছেও যাওয়া ছেড়ে দিয়েছি। রামু বলল যে হ্যাঁ, আমি এটাই করব। আমাকে জানা ছিল না যে শালা এতটা বিপজ্জনক। সে যে চোখে তোমাকে দেখেছে পাগল হয়ে গেছে, এজন্য তো আমি বলতাম যে ঘুমটায় থাকো, কিন্তু শালা চুপচাপ ঘরে এসে দেখে নিয়েছে। চলো, এখন যা হওয়ার তা হয়ে গেছে, এখন আর কি করা যায়, আমরা এর উপর চিন্তা করি। এটা তো স্থির যে এখন আমরা শেঠের থেকে শত্রুতা নিয়ে এই গ্রামে থাকতে পারবো না। যদি জীবিত থাকতে হয় তো গ্রাম ছাড়তে হবে, কিন্তু যতক্ষণ বাচ্চার জন্ম না হয় আমরা কোথাও যেতেও পারি না। স্ত্রী বলল যে 2 মাস পর্যন্ত সে কিছু বলবে না, কিন্তু তারপর তো আবার আমাদের উপর কাল হয়ে পড়বে। এখন যা কিছু করতে হবে 2 মাসের আগেই করে নিতে হবে। রামু শেঠের কাছে দ্বিতীয় দিন গেল এবং বলল যে মালিক, এখন আমি প্রতিদিন তোমার কাছে আসতে পারবো না, স্ত্রীর শরীর খারাপ হয়ে গেছে, তার কাছেই আমাদের থাকতে হবে। শেঠ বলল যে হ্যাঁ, তুমি তার কাছেই থাকো, দেখো তাকে কোনো পরেশানি না হোক, তার অবস্থা ঠিক নয়, সাধুর কাছ থেকে গিয়ে ওষুধ নিয়ে এসো। তুমি 2 মাস পর্যন্ত তাকে চারপাই থেকেও নিচে উতরতে দিও না, তার সেবা একটা চাকরানির মতো করো, না সম্ভব তো একটা চাকরানি রাখো, টাকা আমি দিয়ে দিচ্ছি। রামু বলল যে মালিক, যখন দরকার হবে তাহলে বলবো, এখন আমার কাছে আছে, এবং তাহলে সাধু টাকা নেয় না। রামু ঘরে এলো, কিন্তু সে শেঠের চাকর থেকে বলে এসেছে যে হাভেলির খবর আমাকে বলতে থাকো। চাকর ভোলা রামুর শৈশবের বন্ধু ছিল, রামু তার সাহায্য বারবার করেছে, তো সেও রামুর জন্য প্রস্তুত থাকত। রামু ঘরে এলো, 1 মাসের আগেই তার ঘরে একটা মেয়ের জন্ম হলো। রামু এখন স্ত্রীর দেখভালে লেগেছিল।
যদিও স্ত্রীকে জানা ছিল যে 1 মাস আর গেলে শেঠ কোনো না কোনো তামাশা করবে। সে রামুকে বলল যে তুমি কোথাও অন্য জায়গায় থাকার ঠিকানা খোঁজো, এখন শেঠকে বলার সময় কাছে আসছে। রামু বলল যে তুমি চিন্তা করো না, আমি তার সাথে মিলে বলে দেব যে স্ত্রীর স্বাস্থ্য বেশি খারাপ হয়ে গেছে, তাকে ঠিক হতে 3-4 মাস লাগবে। স্ত্রী বলল যে তুমি যা চিন্তা করছো সেটা ভুল চিন্তা করছো। সে দায়ী থেকেও আমার স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। সে কাল বলছিল যে শেঠ প্রতিদিন তাকে আমার স্বাস্থ্যের তথ্য নেয়। রামু এটা শুনে ভয় পেয়ে গেল, বলল যে আমি তাড়াতাড়ি কোনো ব্যবস্থা দেখি, কাল সকালে সাধুর সাথে মিলব এবং সব তথ্য থেকে অবগত করাব, সে অবশ্যই আমার কোনো সাহায্য করবে। রামু সন্ধ্যার খাবার প্রস্তুত করল এবং স্ত্রীকে বলল যে এখন খাবার খেয়ে নেই। সে এখনও স্ত্রীর সাথে কথা বলছিল যে ভোলা খুব ভয় পেয়ে তার কাছে এলো এবং বলল যে রামু ভাইয়া, আজ রাতেই তুমি এই গ্রাম ছেড়ে দাও, তোমার জানে বিপদ। শেঠ একটা দুষ্ট লোককে 5,000 সোনার মুদ্রা গিয়েছে তোমার কবর খোঁড়ার জন্য। সে 8 হাত গভীর কবর খুঁড়েও দিয়েছে, জানি না কোথায় খুঁড়েছে, এটা তো জানা নয়, কিন্তু শেঠ এবং সেই লোকের কথা থেকে লাগল যে সে কাল রাতে তোমাকে তার হাভেলিতে ডেকে নেবে এবং তারপর তোমাকে মেরে কবরে দাফন করে দেবে। আমি এতটাই কথা দুজনের শুনতে পেরেছি, তুমি এখন এই গ্রামে থেকো না। রামুর স্ত্রী বলল যে আমি তো কবে থেকে বলছিলাম যে কোথাও অন্য ঠিকানা খুঁজে নাও, কিন্তু তুমি শোনোনি, এখন এই মুহূর্তে বেরিয়ে চলো, রাতে সাধুর আশ্রমে থাকব এবং তাদেরই সলাহে আরও পথ দেখব। রামু সেই মুহূর্তে স্ত্রীর সাথে মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। সে 1 ঘন্টার মধ্যে সাধুর আশ্রমে ছিল। সে সব কথা সাধুকে বলল, তো সাধু বলল যে বৎস, বিধির বিধানকে কেউ টালতে পারে না, কিন্তু যা কিছু হচ্ছে তাতে তোর ভালোই লুকিয়ে আছে। তুমি এখন এই মেয়েকে আমার হাতে দিয়ে দাও, এর ভাগ্য প্রবল, একে রায়গড়ের মহারানী হওয়া লেখা আছে। তোমার সাথে থাকলে এটা কারো চাকরানিও হতে পারবে না, কিন্তু আজ থেকে এটা ধবিনের মেয়ে নয়, সাধুর মেয়ে। তোমরা দুজন সকালে সুখপুর রাজ্যে চলে যাও। রামু তোমার ননিহাল সুখপুর রাজ্যে আছে, তোমার মামা মনোহরপুর গ্রামে থাকেন, তাদের কেউ নেই, সে একা থাকেন, সে তোর অপেক্ষা করছে। তুমি খুশি খুশি সেখানে গিয়ে স্ত্রীর সাথে থাকো, হ্যাঁ, কারো থেকে কখনো উল্লেখ করো না যে তোমার কোনো মেয়েও আছে। সকালে রামু তার স্ত্রীর সাথে সুখপুর রাজ্যে তার মামার ঘরে চলে গেল। এদিকে শেঠকে খবর মিলে গেল যে রামুর ঘরে তালা লাগানো আছে, পতিপত্নী ঘরে নেই। শেঠকে খুব বড় ধাক্কা লাগল যে ধবিন আমাকে বোকা বানিয়ে উড়ে গেল, কিন্তু সালিকে ছাড়ব না, ওরে কোথায় গেল? তার মায়ের কাছে শহরে গিয়েছে, কিন্তু সে জানে না যে আমি তাকে সেখান থেকেও তুলে নিয়ে আনব। শেঠ শহরে খোঁজ করিয়েছে, কিন্তু তাকে জানা গেল যে সে শহরেও যায়নি। শেঠ ধবিনের চিন্তায় এতটা দিবানা হয়েছে যে তার মাথা ঘুরে গেল, সে পাগল হয়ে গেল। সে গলি গলি ঘুরে ছেঁড়া এবং নোংরা কাপড় সংগ্রহ করতে লাগল। সে গ্রামের বাচ্চাদের তাড়াতে লাগল, তো বাচ্চারাও তার উপর পাথর ফেলতে লাগল। এই সিলসিলা অনেক মাস চলল। সে প্রতিদিন শতাধিক পাথর খেয়ে যেত। একদিন তো হদ হয়ে গেল, এক গ্রামে এক স্ত্রীকে ধবিন মনে করে ধরে ফেলল। তারপর কি, তাকে পাগল মনে করে গ্রামবাসীরা খুব মারল, এতটা মারল যে সেই রাতেই মারা গেল। ইধার রাজার ছেলে দেবেন্দ্র একটু বড় হলে সেই সাধুর কাছে শিক্ষা গ্রহণ করতে চলে গেল। সেই সাধুর মেয়ে হয়ে রামুর মেয়ে পালিত হচ্ছিল। সাধু তার নাম তারা রেখে দিয়েছে। সে রূপে মায়ের মতোই ছিল, দেখতে পরী মতো লাগছিল। সময়ের সাথে রাজকুমার বড় হল, তো তারাও বড় হয়ে গেল। এখন রাজকুমার 18 বছরের হয়ে গেছে, তো তারাও 16 বছরের যুবতী। দুজনের চোখ 3 বছর থেকে 4 হয়ে গেছে, কিন্তু তারা গরুকে কিছু বলতে পারছিল না। কিন্তু যখন রাজকুমার দেবেন্দ্রের শিক্ষা পূর্ণ হল, তাহলে সে সাধুকে তার ইচ্ছা বলে দিল। সাধু তার মাং সহর্ষে স্বীকার করে নিল। সাধু দুজনের বিবাহ আশ্রমে করিয়ে দিল এবং তার কাছে রাখা থলে, যা অন্য কাপড় দেয়, দ্বিতীয় আভরণ এবং মোহর দেয়, তৃতীয় থলে যাতে থেকে দিব্য ওষুধ বেরোয়, সেই উপহারে তারাকে দিয়ে দিল। তারা রানী হয়ে প্রাসাদে এলো। সাধু রাজাকে বচন দিয়েছে যে কখনো এই 3টে থলে প্রাসাদে চলে যাবে, তো সাধুর বচন অনুসারে থলে প্রাসাদে চলে গেছে। রাজা থেকে সাধু এটাও বলেছে যে নির্মল মনেরই এটা পেতে পারে, তো রাজা বুঝে গেল যে আমার বউ নির্মল মনের। সাধুর মেয়ে তো এর রোম রোম সাধু। রাজা দ্বিতীয় দিন ছেলেকে রাজা এবং বউকে মহারানী বানিয়ে দিল। ভাগ্যে যা লেখা থাকে সেটা তো প্রত্যেক হালে মিলে, কিন্তু চেষ্টা করা ব্যক্তিকে তার থেকেও বেশি মিলে যায়। কাহিনী তোমাকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো, এবং তুমি এটাও বলো যে তুমি কোথা থেকে শুনছো। ধন্যবাদ।